সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার শিকার হয়েছিল লাখো বাঙালি। অর্ধশতাব্দী পর এ দিনটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলেও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে এখনও কোনো অগ্রগতি নেই। এরই মাঝে ২০২৪-এ নিজ দেশের বাহিনীর হাতে আরেকটি গণহত্যার শিকার হয়েছে জাতি। এই দুই গণহত্যার প্রেক্ষাপট ও ঘটনা প্রবাহে সুস্পষ্ট পার্থক্য থাকার পরও অনেকেই ২৪-এর সাথে ৭১-কে মিলিয়ে দেখাতে চান। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মুক্তিযুদ্ধে যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার আজকের বক্তব্য ৭১ এবং ২৪-এর গণহত্যা প্রসঙ্গটি উঠে এসেছেন। ২৪-এর ভুক্তভোগীদের বিচার নিশ্চিতের পাশাপাশি এই প্রজন্মকে ৭১-এর নির্মোহ ইতিহাস ঘনিষ্ঠ করতে করণীয় সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় ২৪-এর চোখে ৭১-এর গণহত্যা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, এবং অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির হাতিয়ার পর গুজব, ঐক্য দিয়ে রুখে দেওয়ার আহ্বান। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে নগরবাসী, ট্রেন বাসে স্বস্তি, ছুটিতে যৌথ বাহিনীর টহল তল্লাশি আরও বাড়ানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। আমরা আলোচনা শুরু করতে চাই অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আপনাকে দিয়ে। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনি শিক্ষকতা পেশাও আপনি করেছেন দীর্ঘদিন। যে বিষয়টি আমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ, আজ ২৫ মার্চ ১৯৭১ সালের এই রাতেই কিন্তু পাক হানাদার বাহিনী বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছিল, নিরস্ত্র লাখো বাঙালিকে তারা হত্যা করেছে। এবং কিছুদিন আগে ২০২৪-এও আমরা দেখলাম যে বাংলাদেশেরই আরেকটা বাহিনী, বাংলাদেশের বিভিন্ন বাহিনী, একটা বাহিনী না, বেশ অনেকগুলো বাহিনী মিলে বাঙালি জাতির উপর আবার একই ধরনের আক্রমণ করলো, কিন্তু দুটি ঘটনার প্রভাবে সুস্পষ্ট পার্থক্য আছে। একটু আপনার কাছে জানতে চাই যে ২৫শে মার্চের এই কালরাত্রিকে ২০২৪-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এবং ২৪-কে আপনি কিভাবে দেখতে চান? দুটি বিষয় আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। একটা হলো ২৫শে মার্চ কালো রাত। ২৫শে মার্চের কালো রাতের যে বিভীষিকাময় অবস্থা, তখন আমি সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম, অনেকটাই বুঝতে পেরেছিলাম। এবং আমাদের বাঙালি জাতি সেদিন যখন ঘুমিয়ে পড়েছিল, গভীর রাতে আপনার এই সশস্ত্র বাহিনী, পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে আমাদের এই নিরস্ত্র এবং ঘুমন্ত জনগণের উপর, এবং তারা নির্বিচারে পাখির মতো গুলি করে আমাদের এই লোকদেরকে হত্যা করেছে। কারণ ঘুমের মধ্যে যখন আক্রমণটা হয়, অনেকে বুঝে উঠতেই পারে নাই, এর মধ্যে তো আপনার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। আমরা পরের দিন সকালে দেখলাম যে মানুষ ঢাকা থেকে বিভিন্ন রোডে, যে আমার বাড়ি কুমিল্লা মেঘনা, এদিক দিয়ে দেখেছি যে মানুষ কিভাবে সারিবদ্ধভাবে পালিয়ে যাচ্ছে শহর থেকে। এখন সেদিনকের ঘটনা যারা দেখেছে প্রত্যক্ষভাবে, আপনার মানুষ বাঁচার জন্য যে কাকুতি করেছিল, কিভাবে তারা পালিয়ে যাওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছিল না। আমার এক চাচা, উনি আপনার পিলখানাতে ছিল, উনি আপনার ঝাঁপিয়ে পড়েছিল ড্রেন দিয়ে হামাগুড়ি খেতে খেতে উনি এক পর্যায়ে গিয়ে আপনার ড্রেন থেকে উঠে, এবং তারপরে এই অবস্থায় ড্রেনের যে ময়লা আবর্জনা এগুলি গায়ে মেখেই কিন্তু উনি বাড়িতে পৌঁছেছিল পরের দিন ৮টা-৯টার দিকে। তো এই যে অবস্থাটা সেদিন পাকিস্তান বাহিনী যেটা করেছিল, আমরা তো সেটা ভুলে যেতে পারি না। এবং এই যে নির্মম হত্যাকাণ্ড আমার দেশের প্রতি করেছিল, আমার দেশের জনগণের প্রতি, সেটা ভুলার কোনো বিষয় নয়, এবং সেটা ভুলতেও পারবে না কেউ। কিন্তু এখন ২৪কে যদি আমরা এখানে নিয়ে আসি, অবশ্যই ২৪ও আরেকটি ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আমাদের ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছিল, তাদেরকে কিন্তু পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে কাছে থেকে গুলি করে একটা পুলিশ বাহিনী এবং র্যাব, আনসার এবং অন্যান্য বাহিনীগুলি কিভাবে তাদেরকে গুলি করে হত্যা করেছে। এবং এই নির্মম বিষয়গুলি দেখেই কিন্তু জনগণ এই ছাত্র জনতার পিছনে চলে আসছে, তারা এটাকে মেনে নিতে পারে নাই। তো সুতরাং কিন্তু
এটা এই যে ঐতিহাসিক আমাদের দেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা ৭১-এর যে কালোরাত্রি, যেটা ২৫শে মার্চ, সেখানে কিন্তু আমরা স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যুদ্ধে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছিল, তখন কিন্তু দলমত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। তখন কে শেখ মুজিবুর রহমান, কে কোন দল, সেটা তারা ভাবেনি। তারা ভেবেছে আমার দেশের উপর পাকিস্তান বাহিনী আক্রমণ করেছে, আমার দেশকে রক্ষা করতে হবে। সেই জন্য আবাল বৃদ্ধ বনিতা যে যেখান থেকে পেরেছে সেভাবেই কিন্তু দেখা গেছে যে ১২ বছরের শিশু সেও যুদ্ধের জন্য সেই আপনার প্রতিবেশী দেশে চলে গিয়েছে। কিন্তু এই যে বিষয়টা, অনেক মহিলা সেই যুদ্ধে অংশ নিয়েছিল, আপনার মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মহিলারাও। তো তাদের ত্যাগ আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমরা কোনোদিন এই ত্যাগকে অস্বীকার করতে পারবো না, কারণ তারা সেদিন মুক্তিযুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছিল। কিন্তু আজকে যে প্রেক্ষাপটটা ২৪শে যে প্রেক্ষাপট হয়েছিল, সেটার গুরুত্ব কম না। কিন্তু আমার দেশের স্বাধীনতার সাথে এটা হলো একটা ফ্যাসিস্ট সরকারের পতনকে আমরা পতনের জন্য সবাই রাজপথে নেমেছিলাম। কিন্তু এটা আর ওইটাকে আমরা যদি একত্রে একসূত্রে গেঁথে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় ওই মুক্তিযুদ্ধকে এটাকে আমাদের কিছুটা ম্রিয়মাণ হয়ে যায় আমাদের কাছে। সেই জন্য আমি মনে করি এই ২৪টাই একটা প্রেক্ষাপট, ৭১-টাই আরেকটা প্রেক্ষাপট দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য হয়েছিল। আর এই ২৪শে যে আমাদের বাহিনী যেগুলি আপনার করেছিল, এখন ৭১-এর মুক্তিযুদ্ধে যারা আমাদের এই বর্বরিচিত হামলার পিছনে যাদের মদত ছিল, ইন্ধন ছিল, তাদেরকে এখন দেখা যায় যে ২৪শে এসে তারা মায়াকান্না করছেন এবং তারা অনেকেই সহযোগিতা করছেন যে দেশের মানে স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান এখানে তারা জানিয়ে দিতে চান। কিন্তু তখন তাদের যে অবস্থানগুলি আমাদের কাছে জনাব সেলিম ভাই, এই বিষয়টি আপনার কাছে আমি আবার আসবো। এটি একটি আমি পরবর্তীতে এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনার সাথে। আমি একটু মনিরা শারমিন আপনার কাছে জানতে চাই, কাল রাত্রিতে দাঁড়িয়ে, আজকে ২৫শে মার্চের রাতে দাঁড়িয়ে আপনি ২৪-এর প্রত্যক্ষদর্শী, ২৪শে আপনি অগ্রসারী একজন সৈনিক ছিলেন। আজকের এই ২৫শে মার্চ রাতে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? ৭১-কে আপনি কিভাবে দেখেন, এই প্রজন্ম কিভাবে দেখেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখুন, আজকে ২৪শে দাঁড়িয়ে আমাদের ৭১-কে মূল্যায়ন যদি করতে হয়, তাহলে আমাদের যে প্রজন্মটা, সেটা আমরা আসলে বই পড়ে যেই আসলে আমাদের ভিজুয়ালাইজেশন, সেটাই আমরা বলতে পারি। এবং এখানে একটা ইতিহাসেরও একটা দায় আছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোতেও কিন্তু আমাদের জানার ক্ষেত্রে, আমাদের এই প্রজন্মের ৭১-কে জানানোর ক্ষেত্রে একটা দায় রয়ে গেছে আমার কাছে। কারণ আমরা আসলে ইতিহাসটাকে আসলে আমি যদি বলি গত ১৫ বছরেই যে ধরনের বিকৃত ইতিহাস দেখেছি, সেখানে আসলে ইতিহাস আমরা কোথা থেকে শুরু করব সেটাও একটা তর্কের বিষয় হতে পারে। তবে ৭১-এ আমরা যারা এই প্রজন্মের, তারা আসলে ৭১-এর ২৫শে মার্চের যে গণহত্যা এবং একটা পাক হানাদার বাহিনী একটা অন্য দেশের মানুষ আমাদের আসলে যেভাবে করে শোষণ করেছে, সেটার বিরুদ্ধে যে একটা লড়াই, আমরা ৭১-কে সেই জায়গা থেকে দেখি। এবং আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে ৭১ আসলে আমাদের সবসময় অস্তিত্বের লড়াই হিসেবেই থাকবে, এবং ২৪টা আসলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের মর্যাদার লড়াই এবং অধিকারের লড়াই। দেখেন, ৭১-এ যে আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেই যুদ্ধ, ভাই বললেন যে একটা ১৬ বছরের ছেলে, একটা ১২ বছরের ছেলে, তারা আসলে কোন মোহে চলে গেছে পাশের দেশে ট্রেনিং নিতে, তারা যুদ্ধ করবে। এবং আমি কিন্তু এখানে আমি যদি ২৪শে এসেও দেখি, ২৪শে কিন্তু মাকে না বলে, প্রাইভেটের কথা বলে, বই নিয়ে সে বই দোকানে রেখে সে চলে গেছে মিছিলে। সুতরাং আমরা একটা বিষয় সবসময় আসলে বলেছিলাম, দেখেন যে আমাদের এই প্রজন্ম আসলে ৭১-কে কতটুকু জানে, কতটুকু ধারণ করে, বাংলাদেশকে কতটুকু ধারণ করে, এই ধরনের একটা তর্ক কিন্তু বিভিন্ন সময়ে, যে আমরা যারা আসলে ৭১ দেখিনি, কিন্তু আমরা ২৪শে এসে বুঝতে পেরেছি যে বাংলাদেশটাকে আমরা কতটা ধারণ করি, বাংলাদেশটাকে আমরা কতটা নিজের করে দেখি, এবং বাংলাদেশের উপরে যেই ধরনের, আমি যদি বলি ইন্ডিয়ান হেজিমনি এবং নানান বিষয়ে যখন আগ্রাসী ভূমিকা পালন করে অন্যান্য দেশ, এবং আমরা আসলে আমাদের অধিকার নিয়ে যে সচেতন, এটা কিন্তু আমার মনে হয় যে সেই আমাদের ইতিহাসই আমাদের শিখিয়েছে। সুতরাং ৭১ এবং ২৪ দুটোই আসলে আমাদের খুবই কাছাকাছি এবং খুবই আমাদের অস্তিত্ব এবং আমাদের মর্যাদার জায়গায়। এবং ৭১ অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ৭১ এবং ২৪কে আমাদের সময় এসে এখন মুখোমুখি একটা দাঁড় করানোর প্রচেষ্টা চলে, কিন্তু আসলে এটা মুখোমুখি দাঁড়
করানোর কোনো বিষয় না। দুটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ এবং আলাদাভাবে এটার আসলে আমাদের নিজেদের লড়াইয়ের ক্ষেত্রে এটা প্রত্যেকটারই আসলে আলাদা মুনিরা শারমিন, আপনি পটভূমি যেমনটি আছে। বলছিলেন 15 বছরে আমরা মুক্তিযুদ্ধের কিংবা 1971 সালের ঘটনা প্রবাহ একটা বিকৃত ইতিহাস দেখেছি। 15 বছরেও কিন্তু আমরা এটাই শুনেছি যে এর আগের সময়গুলোতে আমরা বিকৃত ইতিহাস জেনে বড় হয়েছে। অর্থাৎ আমাদের প্রজন্ম জেনেছে, আমরা যা জেনেছি সেটা বিকৃত, আপনাদের প্রজন্ম এসে বলছেন আপনারা যা জানছেন সেটি বিকৃত ছিল। একদম। তাহলে সঠিক ইতিহাসটা জানতে গেলে আসলে আমাদেরকে কি করতে হবে? দেখুন এইখানে আসলে আমার মনে হয় যে আমাদের 24-এ এসে আমাদের ফাইটটা যে আমরা আসলে রাজনৈতিকভাবে নিজেদের এজেন্ডা, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এই দায় এড়াতে পারে না যে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আসলে ইতিহাসটাকে তাদের মতো করে দলীয় একটা ইতিহাস বানিয়ে ফেলেছে। আমরা যখন দেখেছি, দেখেন গত 15 বছরে আমরা দেখেছি যে আসলে এই আপনি যদি 47 থেকে শুরু করে 71 পর্যন্ত শুধু বঙ্গবন্ধু ছাড়া তো আসলে আমরা শেখ মুজিব ছাড়া আমরা কিছু দেখি নাই। এবং এই শেখ মুজিবকে যে একটা কাল্টে পরিণত করা হয়েছে, এটা কিন্তু আদতে কিন্তু ভালো হয়নি। আমরা দেখেন যেই নেতা যিনারা আসলে দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, প্রত্যেকের হিস্সাটা দিতে হবে এবং আমাদেরও জানতে হবে প্রত্যেকের জীবনী সম্পর্কে কার আসলে ইতিহাসে অবদান কতটুকু, কার ইতিহাসে দায় কতটুকু। সেই জায়গাতে দেখেন ইতিহাস আমরা একজনকে খুব একটা ওরশিপ করে একজনকে কাল্ট বানিয়ে ফেলাও যেরকম ঠিক না, এবং আরেকজনের ইতিহাসে হিস্সা আছে কিন্তু তাকে আমরা দিচ্ছি না সেই হিস্সাটা। আমি যদি বলি 15 বছরে আমরা ভাসানীর নাম কয়বার শুনেছি। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আমরা আসলে অবদান কতটুকু বলতে শুনেছি। ইভেন আমার তো এটা মনে পড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইভেন্ট, সেখানে হচ্ছে কোনো একটা দাওয়াতের কার্ডে সেখানে শহীদ প্রেসিডেন্ট লেখার কারণে, রাষ্ট্রপতি কথাটা লেখার কারণে আসলে অনেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে ছাত্ররা। তো সেই জায়গা থেকে আসলে ইতিহাসের ক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিকভাবে ইতিহাসটাকে আসলে দলীয়করণ করে ফেলা, এটা আমি যদি বলি যে আপনি যেটা বলেন আপনার প্রজন্ম দেখেছে, আমাদের প্রজন্ম আমরা দেখেছি, সুতরাং ইতিহাসটাকে আসলে ইতিহাসটা জানতে হবে। ইতিহাসে যার যতটুকু হিস্সা সেটা আসলে আমাদের জানতে হবে। এখানে আসলে রাজনৈতিক দলগুলোর একটা সংকীর্ণ মানসিকতা আমি দেখি, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করে আমি আবার সেলিম ভাই আপনার কাছে আসবো। সেটা হচ্ছে আপনি ইতিহাসে সবাইকে ন্যায্য হিস্সা দেওয়ার কথা বললেন। আমার প্রশ্নটি হচ্ছে আপনি যখন জিয়াউর রহমানের নামের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছেন এবং শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল সেটি নিয়েও বলা হচ্ছিল, তাহলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রেসিডেন্টও ছিলেন তিনি, সেই ক্ষেত্রে তার নামের ক্ষেত্রে কেন এখন বঙ্গবন্ধু কিংবা শেষের পদবিগুলো বাদ দিয়ে বলা হয়? তাহলে কি হিস্সাটি দেওয়া হচ্ছে কিনা সঠিকভাবে? না দেখেন এই যে আওয়ামী লীগ আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলা যেত না, এখন আওয়ামী পরবর্তী সময়ে এসে শেখ মুজিবুর রহমানকে কি শুধুই শেখ মুজিবুর রহমান বলা হবে কিনা? দেখুন এটা তো আসলে আমাদের যদি ইতিহাস আপনি দেখেন, এটা তো আসলে খুবই যে প্রশ্নটা সেটা হচ্ছে খুবই পলিটিক্যাল প্রশ্ন। এখন যেটা বললাম যে যার অবদান তাকে সেই হিসাটাই দিতে হবে। এবং দেখেন এইটা বঙ্গবন্ধু বলে এই কথাটা দেখেন এখন এরকম যে একটা অবস্থানে আসছে যে আপনি দেখেন বিসিএস এর ভাইবাতে গিয়ে শুধুমাত্র বঙ্গবন্ধু না বলার কারণে সেই ছেলেটা আসলে তাকে ভাইবাতে কম নাম্বার দেওয়া হচ্ছে। তো একজনকে আসলে ওভার ভ্যালু দেওয়াও যেরকম একটা ইতিহাসের দায়, এবং রাজনৈতিক দলগুলোর দায় একজনকে ডিভ্যালু করা সেটাও আসলে দায়। আসলে যার যতটুকু হিসাব সেটাই দিতে হবে। এটাই আমার তর্কের আপনার কাছে বিষয়। আমি এবার ডক্টর সেলিম ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে এখন যারা কিনা আগে 71-এ হত্যাযজ্ঞে সহযোগী ছিল তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে, মির্জা ফখরুল ইসলাম আমাকে বলেছেন। এটি বলে তিনি আসলে ঠিক কাদেরকে বোঝাতে চেয়েছেন এবং কেন তিনি এই কথাটি বললেন আজ? আমি এই বিষয়ে একমত, যেহেতু আমাদের মহাসচিব বলেছেন। আর সেই সাথে আমি আমার সহ-আলোচককে ধন্যবাদ জানাই যে উনি কিছু সত্য ঘটনা এখানে তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি তো আমাদের ইতিহাস ছিল বিকৃত ইতিহাস। এই যে 17 বছর শেখ হাসিনার আমলটি, এই ফ্যাসিস্ট সরকারের আমলে আপনার ইতিহাস বলতে কিছু ছিল না, মানে শেখ পরিবারের গুণগান। এটা স্যার আপনাদের এই চ্যানেলগুলো তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খালি শেখ মুজিবের গুণগান। এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন ওনাকে, যেটা উনি উত্তর দিয়েছেন যদিও, যে বঙ্গবন্ধু নামটি তো রাষ্ট্রীয়ভাবে আসেনি। না, আমি বঙ্গবন্ধু শুধু নয়, আওয়ামী লীগ তাকে বঙ্গবন্ধু বলতো কিংবা তার একটা উপাধি আছে। তাহলে যদি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলি, তাহলে শেখ মুজিবুর রহমানকে আমি কোনো উপাধি ছাড়াই সম্বোধন করব না শুধুই শেখ মুজিবুর রহমান? না, শেখ মুজিবুর রহমান সাহেবকে বঙ্গবন্ধু উপাধিটা তো রাষ্ট্র দেয় নাই, উপাধি দিয়েছে আপনার তার দলের একটা ব্যক্তি, একটা সভায় বলছে বঙ্গবন্ধু, ওইখান থেকে এটা আরম্ভ হয়ে গেছে বঙ্গবন্ধু। সুতরাং এটা যেহেতু আসে নাই, এটা তো আমার বিষয়, ওনার বিষয়। উনি এটাকে বঙ্গবন্ধু বলবে না শেখ মুজিবুর রহমান বলবে, এটা যার যার বিষয়। যেমন আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে শহীদ বলা যাবে না জিয়াউর রহমানকে, মরহুম বলতে হবে, শহীদ প্রেসিডেন্ট বলা যাবে না, সেরকম ছিল।
এখন শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রেও কি তার উপাধিগুলো বাদ দিয়ে সেভাবে এখন চলবে কিনা, তাহলে ন্যায্য সেটা হবে কিনা আসলে? না, শেখ মুজিবুর রহমানের বিষয়টা আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিষয়টা তো এক না। কারণ ওনাকে যখন আপনার ওনার যে সময়ের কালীনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের যে আপনার একটা ছিল অবস্থা, হাহাকার অবস্থা ছিল সারা বাংলাদেশে, মানুষ একেবারে নিরুপায় ছিল, মানুষকে ধরে নিয়ে যেত, তার পরিবারের লোকেরা ব্যাংক ডাকাতি করেছে, বিভিন্ন যে অপকর্মের কারণে তাকে যখন এখানে একটা মানে দেশপ্রেমিক সেনাবাহিনী যখন তার বিরুদ্ধে একটা মানে অবস্থান নেয় এবং সেটা তাকে যখন গুলি করে হত্যা করা হয়, সেইটা আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে হত্যাকাণ্ডটা তো এক না। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ক্ষমতায় থাকা অবস্থায় উনি দেশের মঙ্গল করে গিয়েছেন। ওনাকে যখন মারা হয় তখন ওনার কাছে কিছু পাওয়া যায়নি, একটা সুটকেস পাওয়া গেছে যেখানে একটা গেঞ্জি ছিল এবং এক সেট জামা ছিল, এর ছাড়া কিছু পাওয়া যায়নি। সুতরাং ওনার বিষয়টা আর ওনার বিষয়টা এক না। আমি আসছি এরপরের বিষয়টা, ৭১-এর বিষয়টা আপনি বলেছেন যে এটা আমাদের, উনিও বলেছেন যে অস্তিত্বের লড়াই। পুরো দেশ ছিল একদিকে ৭১-এ, পুরো দেশ, কারণ আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে, আর আমরা এটা যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য। সুতরাং এটা আমাদের, উনিও বলেছেন আমিও বলেছি যে এটা আমাদের অস্তিত্বের লড়াই ছিল। আমরা বাংলাদেশ পেয়েছি ওই ৭১-এর মুক্তিযুদ্ধের কারণে। আর আমাদের যে ২৪, এটাকে আমরা খাটো করে দেখছি না, কারণ আমাদের ছেলেরা যেটা করেছে, ছাত্র জনতা যেটা করেছে, একটা মা তার কোলের শিশুকে নিয়ে রাস্তায় চলে আসছে ছাত্রদেরকে সাপোর্ট করার জন্য, সেখানে তার সন্তানটা গুলিবিদ্ধ হয়েছে, মার কোলে থেকে মারা গিয়েছে। সুতরাং এটাকে তো আমরা কম করে দেখছি না, কিন্তু প্রেক্ষাপটটা হলো যে এখনকার প্রেক্ষাপট ২৪, এটাকে আমরা আমাদের মতো মূল্যায়ন করব। ২৪-এর মতো একটা ফেসিস্ট সরকারের পতন হয়েছে, এই ছাত্র জনতার আন্দোলন, এভাবে আমরা মূল্যায়ন করব। আর এটা দেশের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছি, আমরা সেটাকে মূল্যায়ন করব। কোনোটাকে আমরা খাটো করে দেখছি না। তবে ৭১-এর সাথে আমরা ২৪-কে মিলালে ৭১-কে অবমূল্যায়ন করা হবে। সেই জন্য আমাদের নেতা যেটা বলেছেন, জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন, আর আপনি প্রশ্ন যেটা আমাকে করেছেন, যে এই ২৫শে মার্চের কালো রাতের পরে আমাদের বুদ্ধিজীবীদেরকে যারা ধরে নিয়ে গেছে, কারণ পাকিস্তান বাহিনী তো তাদের চিনত না, এখন ধরে দিয়েছেন, আপনি যে আমাকে ধরিয়ে দিয়েছেন যে সে আপনার দেশের স্বাধীনতাকামী ব্যক্তি, তাকে হত্যা করো। ওইভাবে আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের পরিবারের কাছ থেকে ধরে এনে তাদের ব্যানের দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে আপনার এই ব্যক্তিগুলি কারা, যারা তাদেরকে ধরিয়ে দিয়েছিল, সেই ব্যক্তিগুলি এখন গলা উঁচিয়ে কথা বলছে। তারা কারা? তারা একটি রাজনৈতিক দলের লোক। তারা লেবাস পরিবর্তন করে এখন বলছেন যে আমরা দেশের পক্ষে কাজ করছি, এবং আমাদের এই যে ছাত্র জনতার বিজয়টাকেও তাদের পক্ষে নিয়ে যে আপনার এই ছাত্র জনতার বিজয়টাকে কালিমা মুক্ত করতে। প্রশ্নটা শুধু আমার না, প্রশ্নটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি আর অনেককেই করতে দেখি। এই যে যাদের ব্যাপারে আপনারা এখন বলছেন, তাদেরকে নিয়েই তো ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত আপনারা সরকার গঠন করেছিলেন, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন। তাহলে সেই সময়ের সাথে এখনকার পার্থক্যটা কি তৈরি হলো তাহলে? না, পার্থক্যটা হলো তারা তখন আপনার একটা নির্বাচনের মাধ্যমে তারা আসছে, নির্বাচনের মাধ্যমে তারা আসার কারণে তারা নিয়ম অনুযায়ী হয়তো পাইছে পদ পদবি। কিন্তু এখন যেটা মানে নির্বাচনের বিষয়ে যে ষড়যন্ত্রটা আরম্ভ করেছে, এই ষড়যন্ত্রটা আমরা এখন আর এটাকে ভালোভাবে নিতে পারছি না। যে একটা দেশের অন্তর্বর্তীকালীন ছাত্র জনতার বিজয়ের বিপ্লবের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সুষ্ঠু নির্বাচন হবে, এবং আপনি জানেন যে শাহাবুদ্দিন সরকারের আমলে মাত্র ৯০ দিনের ভিতরে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারে অনেক ভালো ভালো উপদেষ্টা আছে, আবার এমন উপদেষ্টা আছে যারা ওই তাদেরই আপনার সাথে তাদের এজেন্ট হিসাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন। এখন নির্বাচনটাকে প্রস্তাবিত করছেন। এই নির্বাচন নিয়ে যেহেতু আপনি কথা বলছেন, আমরা দেখেছি আজকে কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণে স্পষ্ট করে আবারও বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, এবং তিনি এটাও বলেছেন রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। এদিকে আপনাদের মহাসচিব কিন্তু আজকেও তিনি বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আসলে এখানে কোন ধরনের ষড়যন্ত্রটা হচ্ছে নির্বাচনের জন্য যে পরিবেশ আছে, এই পরিবেশে এখনই নির্বাচন করা সম্ভব। ইচ্ছা করলে আপনি জুনেও নির্বাচন করতে পারেন, কিন্তু আপনি ডিসেম্বরের ভিতরে হলে তো আমাদের দেশের নির্বাচনগুলি সাধারণত শীতকালীন সময় ডিসেম্বর মাসে হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে, কারণ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যারা টিচার, এখানে একটা হলো ভোট কেন্দ্র এবং পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসারগুলি এই শিক্ষকরা থাকে। সুতরাং এটা একটা উপযুক্ত সময়। সেই জন্য এখন একটা পক্ষ, এই যে যারা আপনার ওই সময় আপনার স্বাধীনতার বিরোধিতাকারী যারা, তারা এখন চাচ্ছে ছাত্রদেরকে ভুল বুঝিয়ে এবং বিভিন্নভাবে যে এখানে এই নির্বাচনটা ডিসেম্বরে না করে এটা পিছিয়ে, কি সংস্কারের নামে। সংস্কার কিসের করবেন আপনি? সংস্কার আপনি করেন, সেই সংস্কারটা হবে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য যে সংস্কারটা করা দরকার, শুধু এইটুকু করেন, করে নির্বাচন দেন। নির্বাচন করার পরে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকার এসে পরবর্তী যে সংস্কার যা যা করার তারা করবে।
সেখানে আপনাদের সংস্কার কমিশনের সুপারিশও আছে। সুপারিশ অনুযায়ী দেশের স্বার্থে যেগুলি করার দরকার, আমাদের বিএনপির পক্ষ থেকে কিন্তু 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেছি এবং সেখানে কিন্তু পরিষ্কারভাবে প্রতিটি সেক্টরের কথা আমরা বলেছি, উল্লেখ করেছি। আমরা তো চাই সংস্কার চাই। জনাব সেলিম ভাই, আমাদের সময় একদমই কম, আপনার কাছে আমি আরেকবার আসতে চাই, তবে তার আগে আপনার বিষয়গুলোর মনির আমি আপনাকে প্রশ্ন করতে চাই। জনাব সেলিম ভাই যেমনটি অভিযোগ করলেন যে 71-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই এখন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছে, এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন এবং ছাত্রদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমি যদি ভুল না জেনে থাকি তাহলে আপনারাও কিন্তু খুব তাড়াহুড়া করে নির্বাচন দেওয়ার পক্ষে না, তাহলে এই জায়গাটায় আসলে আপনার বক্তব্য কি? দেখুন, আসলে এই যে আজকে তো আমরা 71 এবং 24 দুটো নিয়ে আলোচনা করছি। 71-এর পর আমরা এই যে গণহত্যার বিচার, এই গণহত্যার বিচার হতে আমরা কত বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমাদের তো মানে আমরা তো দেখলাম এই গণহত্যার বিচারে তো না, সেই বিচার তো হয়ওনি আদৌ। এইটাই আমার আসলে প্রশ্ন, সেটা হচ্ছে এই বিচার যে হয় না বাংলাদেশে একটা, এবং এই 24-এ এসেও আমরা একটা গণহত্যা দেখেছি, এবং 24-এ এসে দেখেন তখন আসলে অন্য দেশের শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসেছিল, অন্য দেশের মানুষ যারা আসলে নির্বিচারে আমার দেশের মানুষ মেরেছে। কিন্তু এইবার দেখেন 24-এ আমার দেশের পুলিশ, এই পুলিশ তো আমারই ভাই, কিন্তু তারা কিন্তু আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালালো, আমার ভাইকে আমার সামনে মেরে ফেললো, এবং কতটা নির্মম এই বিষয়টা। এবং এখানে আসলে আমার মনে হয় যে যারা এই বিচারটা চায় না, যারা এই শেখ হাসিনাকে মানে শেখ হাসিনা হয়ে ওঠার যেই ওয়েপনগুলো দেওয়া হয়েছে, এবং যে সেই সংবিধানটা, যেই সংবিধান একজন প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকেই শুধুমাত্র ক্ষমতা দেয় এবং অন্য কাউকে কোনো ক্ষমতা দেয় না, সংসদে এতগুলো মানুষ তাদের কোনো ক্ষমতা নেই এবং রাষ্ট্রপতি শুধু পুতুলের মতো বসে থাকে, সেইভাবে করে যদি একটা ফ্যাসিস্ট বানানোর একটা কারিগর যে সংবিধান, সেই সংবিধানের কোনো সংস্কার চায় না। এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেটা গত 15 বছরে ভেঙে চুরে একাকার হয়ে গেছে, কোনোটাই ঠিকমতো কাজ করছে না, এবং এই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন এটা তো সকলেরই কাম্য, কিন্তু এই নির্বাচনটা হতে গেলে যেই ধরনের সংস্কারের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত সেই সংস্কার চায় না। তাহলে আসলে আমি জানি না যে যারা এইসব চায় না, আসলে শুধু নির্বাচন ওভারনাইট তো আসলে সবকিছু পরিবর্তন করে দিবে না। সুতরাং এই নির্বাচন আমরাও চাই, নির্বাচন না চাওয়ার কিছু নাই, এবং নির্বাচন আমরা চাই, নির্বাচন যখনই হোক। কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ওনারা একটা টাইমলাইন দিয়েছেন, এবং আমার তো মনে হয় যবে থেকে প্রধান উপদেষ্টা এই কথাটা বলছেন, এর মধ্যে কিন্তু কোনো ইফ অ্যান্ড বাট নাই, মানে এই কথাটাই বারবার করে বলছেন। তো এখান থেকে সরে আসারও সুযোগ নেই, এবং অন্যান্য রাজনৈতিক দল এভাবেই আসলে তারা প্রিপারেশন নিচ্ছে, এটাও বলেছেন। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে বিচারটা সকলের, এখানে যে ঐক্যমত্যের কথা বলি, এই ঐক্যে আসলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল অন্তত এইটুকু ঐক্যে পৌঁছানো উচিত যে যেই বিচারের কথা, যেই গণহত্যার বিচার আমরা এখনো পাইনি 71-এ, আপনাদের বক্তব্য হচ্ছে বিচারের পর মানে 24-এর বিচার হওয়ার পর নির্বাচনের বিষয় একদম হওয়া বলতে বিচারটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই, এবং যেই সংস্কারের জন্য আমি বারবার করে সব জায়গায় বলি যে দেখেন এই শুধু নির্বাচনের জন্য কিন্তু এত মানুষ, আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই যেই চার্টার তিনি করবেন সেখানে সংস্কার ঐক্যমত্যগুলো একসাথে করে তিনি চার্টারটি করবেন। মনে হয় আপনার কথা যদি আমি বুঝতে পারি তাহলে আপনি যেটি বলছেন যে সংস্কার এবং জুলাই গণহত্যার একটা দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখার পর আপনারা নির্বাচনটা চাচ্ছেন। জনাব সেলিম ভুঁইয়া, আপনার কাছে কি মনে হয় এটি আসলে দৃশ্যমান অগ্রগতি না হয়ে নির্বাচন হয়ে যাওয়া উচিত কিনা? একদম সংক্ষেপে একটু বলবেন, 1 মিনিটে। না, বিচারটা এই 24-এর এই যে বিচারটা তো সংক্ষেপে হওয়ার মতো বিষয় নয়। বিচারের বিষয়টা তো আইনের একটা প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া যাবে। সুতরাং আপনি এটা যেখানে 1971-এর আপনার সেই গণহত্যার বিচার উনি বলেছেন 2025-এও হয়নি, তো আওয়ামী লীগই তো ক্ষমতায় ছিল দীর্ঘ 17 বছর, তো অন্তত ছিল আওয়ামী লীগ, এই ফেসিস্ট সরকারটা, তারা তো করতে পারে নাই, কারণ আইনি প্রক্রিয়ার জটিলতা হয়তো ছিল। আপনি 24-এর বিচার কি 25-এ 26-এ 27-এ শেষ করতে পারবেন? সুতরাং আপনি বিচারের কথা বলে এটাই হলো ষড়যন্ত্র। বিচারের কথা করে বলে আপনি নির্বাচনকে আপনার বিলম্বিত করা, এটা হলো গভীর ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রে এই ছাত্র জনতার সাথে আপনার পা দিয়েছেন, জড়ো হয়েছেন আপনার ওই পরাজিত শক্তি, 1971-এর যে পরাজিত শক্তি তারা। সুতরাং তাদের যে আপনার গ্রিবে চলে গেছে ছাত্রদের এই বিষয়টা, এবং এই যে কিংস পার্টি, এই কিংস পার্টিরা এখানে একটা
বিষয় হয়ে জি, অধ্যক্ষ দাঁড়িয়েছে। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় একদমই শেষ। মুনিরা শামীম, আপনার কাছে জানতে চাই, বিচারের দাবি করে নির্বাচন পেছানোটাই ষড়যন্ত্র হিসেবে তিনি চিহ্নিত করছেন। আপনি একটু 30 সেকেন্ডে বলবেন। দেখুন, বিচার আমার মনে হয় যে সবারই এই বিচারটা চাওয়া উচিত। মানে যারা বিচার চান না আসলে তারা কি চান আমার আসলে বুঝতে কষ্ট হয়। এবং সংস্কারের কথা যদি বলি, বিএনপির পক্ষ থেকে আজকেই বলা হয়েছে যে তারা নাকি কোনো কমিশনের কোনো ধরনের মানে সংস্কার মানবেন না। না, এবং কিন্তু তারা কিন্তু বিচার বিভাগ এবং অন্যান্য জি। দুদক সংস্কারের ক্ষেত্রে পূর্ণ একমত জানিয়েছেন ঐক্যমত্য প্রকাশ না, আমরা কিন্তু বিচার চাই, জি আমরা বিচার চাই। তো আমাদের কথা হচ্ছে যে শুধুমাত্র নির্বাচন না, আমরা আসলে এবং নির্বাচনের ক্ষেত্রেও তো আমরা বলছি যে আমরা গণপরিষদ নির্বাচন চাই, এবং গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রেও আসলে ঐকমত্যে ওনাদের আসলে আপত্তির জায়গা আছে আমরা জানতে পারছি। জি, অনেক ধন্যবাদ সুতরাং, মুনিরা শামীম জি। আপনাকে। অধ্যক্ষ সেলিম ভাই, আপনি সর্বশেষ 30 সেকেন্ড যদি কিছু বলতে চান। আপনার গণপরিষদের নির্বাচনের তো প্রশ্নই আসে না, যেখানে আপনার আমার নির্বাচনই করতে পারছে না জাতীয় সংসদ, সেখানে গণপরিষদ আগে আনা মানে কি এটাকে আরো বিলম্বিত করা। সুতরাং আমি চাচ্ছি এই নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পরে, এবং আওয়ামী লীগের বিচার আমরা চাই। গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারের মাধ্যমে আওয়ামী লীগের অবশ্যই বিচার চাই, এবং সেই বিচার দৃষ্টান্তমূলক হবে, ভবিষ্যতে যাতে এই ধরনের সাহস আর কেউ না পায়। অনেক ধন্যবাদ জনাব সেলিম ভাই, অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভাই, মুনির শামীম, আপনাদের দুজনকে। আমরাও চাই যে 24-এর গণহত্যার বিচারের পাশাপাশি 71-এর যে গণহত্যা হয়েছিল সেটা সম্পূর্ণ বিচার এবং আন্তর্জাতিক স্বীকৃতি আমরা প্রত্যাশা করি, এবং 25শে মার্চের কাল রাত্রিতে সেদিন 71 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।